একজন প্রফেসর যার পেশা ভৌতিক ঘটনা, অন্ধবিশ্বাস ও ফেক সাইকিকদের এক্সপোজ করা। কিন্তু একদিনই প্রফেসরের কাছে এক ব্যক্তি 3টে আনসলভ কেস পাঠিয়ে তাকে চ্যালেঞ্জ করে, বলে প্রথমত এই কেসগুলো তুমি লজিক্যালভাবে সলভ করে দেখাও, আর দ্বিতীয়ত এইটা প্রমাণ করো যে ভূতের অস্তিত্ব নেই। অতএব প্রফেসর নিজের সম্মান বাঁচাতে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং শুরু করে ঘটনার তদন্ত করতে। এখন প্রশ্ন, এই প্রফেসর কি পারবে তাকে ভুল প্রমাণ করতে, নাকি সে নিজেই শিকার হবে কোনো অন্ধকার রহস্যের? আজ স্পেশালি সবাইকে বলবো, এই হিডেন জেম মাস্টারপিস মুভির এন্ডিং একদম মিস করো না। তো চলো শুরু করা যাক ঘোস্ট স্টোরিজ মুভির এক্সপ্লেনেশন। এই ব্যক্তিটির নাম ফিলিপ গুডম্যান। সাইকিক চিটস নামের একটা টিভি প্রোগ্রাম চালায়, যেখানে বিভিন্ন অন্ধবিশ্বাস, ভৌতিক ঘটনা, ফেক মিডিয়াম ও ফেক সাইকিকদের এক্সপোজ করে। যেমন আজ সে ব্যাকস্টেজে সার্ভার হ্যাক করে ইউকের একজন বিখ্যাত ফেক সাইকিক মার্ককে সবার সামনে এক্সপোজ করতে চলেছে, কারণ সে মিথ্যে প্রতিশ্রুতি ও ফেক মিডিয়াম সেজে মানুষদের বোকা বানায়। যেমন সে দর্শকদের মধ্যে থেকে একজনের মৃত সন্তান রবির আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পেরেছে বলে দাবি করে। ফিলিপ মার্ককে এক্সপোজ করার জন্য প্ল্যান করেই তার টিমে জয়েন করে ডকুমেন্টারি করবে বলে, কিন্তু সেটা নিছক ছলনা। আসলে মার্কের টিম শো স্টার্ট করার আগে উপস্থিত দর্শকদের থেকে প্রেয়ার কার্ড ফিল আপের নামে তাদের সমস্ত ডিটেলস আগে থাকতেই নিয়ে নেয়, এবং শো পারফর্ম করার সময় মার্ক হিডেন ইয়ারপিস পরে থাকে, যেটা থ্রু ব্যাকস্টেজ থেকে তার টিম সব ইনফরমেশন প্রোভাইড করে, যেটা দিয়ে খুব সহজেই দর্শকদের বোকা বানানো যায়। কিন্তু আজ ফিলিপ ইয়ারপিসের ফ্রিকোয়েন্সি হ্যাক করে সব জানতে পেরে যাওয়ায় মার্ককে এক্সপোজ করে দেয়। আমরা যা বিশ্বাস করতে চাই, আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে সেইটাকে সত্যি বলে মানতে শুরু করে। এই কথাটা ফিলিপের আইডল মানে বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর চার্লস ক্যামেরন তার সাক্ষাৎকারে বলেছিলেন। ফিলিপ বর্তমানে যে পেশার সঙ্গে যুক্ত আছে, এই অনুপ্রেরণা তিনি জুগিয়েছেন। তার বিভিন্ন কেস স্টাডির ভিডিও ফিলিপ কতবার যে দেখে ফেলেছে তার হিসেব নেই। কিন্তু একদিন কেস সলভ করতে গিয়ে খবর আসে ডক্টর চার্লস নিখোঁজ হয়ে গেছে। সারা জীবন যে রহস্যভেদ করেছে, দিনের শেষে সেই লোকটাই নিজেই অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। ফিলিপের জীবনে একটাই স্বপ্ন ছিল, যদি কোনোভাবে তার সাক্ষাৎ পাওয়া যায়। কয়েকদিন পর হঠাৎ বাড়ির দরজায় একটা এনভেলপ পড়ে থাকতে দেখে ফিলিপ, যেইটা পাঠিয়েছে চার্লস। ফিলিপ রীতিমতো অবাক, কারণ এতদিনে গোটা পৃথিবীর চোখে ডক্টর চার্লস মারা গেছেন। এনভেলপ খুলে দেখে ভিতরে রয়েছে চার্লসের ছবিসহ একটা ক্যাসেট। ক্যাসেটটা প্লে করলে শুনে চার্লস তার কাজের প্রশংসা করছে এবং তিনি আর্জেন্টলি ওর সাথে গোপনে দেখা করতে যায়। ফিলিপ দেরি করল না, তার বলা ঠিকানায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গোটা রাস্তা ফিলিপ নার্ভাস হয়ে প্র্যাকটিস করতে থাকে যে কিভাবে চার্লসকে প্রথম সাক্ষাতে গ্রিট করবে। তবে যেমনটা ভেবেছিল তার ঠিক উল্টো হলো, কারণ চার্লস খুবই সামান্য একটা ক্যারাভ্যানে থাকে, যেটা দেখে ফিলিপ অবাক হয়ে যায় এবং তার শরীরের অবস্থাও খুব খারাপ। নোংরা, অপরিষ্কার, আবর্জনায় পরিপূর্ণ জায়গার মধ্যে এসে থাকে। এরপরেও ফিলিপ ভেবেছিল আইডলের সাথে প্রথম সাক্ষাতের স্মৃতি মনে রাখার মতন হবে, কিন্তু তার রুক্ষ স্বভাব ধারণা পাল্টে দিল। সে ফিলিপের কাজে বা তার ফ্যান হিসেবেও একদম খুশি নয়। এর কারণ জিজ্ঞেস করলে জানায়, বর্তমানে চার্লস তার ফেলে আসা কেস স্টাডিগুলো দেখে লজ্জা ও ঘৃণা বোধ করে, কারণ এতদিন তিনি যা ভাবতেন সব নাকি মিথ্যে। এমনকি ফিলিপ যেটা করছে সেইটাও তার নিজের তৈরি করা গল্প, যার কোনো বাস্তবতা নেই। চার্লসের একের পর এক অপমান শুনে ফিলিপ রেগে বেরিয়ে যেতে গেলে চার্লস তাকে 3টে কেস দেয়, যেগুলো সে নিজে কোনোদিনও সলভ করতে পারেনি। এই পার্টিকুলার 3টে কেস শুধুমাত্র যে তার পেশা এবং দৃঢ় বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে তা নয়, বরং তাকে আজও দুঃস্বপ্নে তাড়া করে। তাই ফিলিপের যদি সাহস থাকে, তাহলে এই 3টে কেস সলভ করে তাকে ভুল প্রমাণ করে দেখাক যে এই জগতে ভূত, আত্মা বা কোনো প্রকার সুপার ন্যাচারাল শক্তির অস্তিত্ব নেই। যদি সলভ করতে পারে, তাহলে চার্লস ছাড়া বেশি আনন্দ কেউ পাবে না। অতঃপর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফিলিপ অশান্ত মনে বেরিয়ে যেতেই দেখতে পায় চার্লসের পিছনে একটা হুডি পরা ভৌতিক অবয়ব দাঁড়িয়ে। ফিলিপ একা সমুদ্র সৈকতে বসে রইল। দেখতে পায় কিছুটা দূরে দুটো বদমাস ছেলে একটা ছেলেকে সমানে বুলি করছে। দীর্ঘ নিঃশ্বাসের সাথে সব চিন্তা পিছনে ফেলে ফিলিপ শুরু করলো তদন্ত। প্রথম ঘটনা টনি ম্যাথিউস নামের একটা নাইট ওয়াচম্যানকে নিয়ে। টনির স্ত্রী 23 বছর আগে মারা গেছে। 30 বছর বয়সী তার একমাত্র মেয়ে ম্যারি লকড ইন সিন্ড্রোমে আক্রান্ত হয়ে 5 বছর ধরে হসপিটালে ভর্তি। লকড ইন সিন্ড্রোম হলো এমন এক বিরল ও ভয়াবহ স্নায়বিক অবস্থা, যেখানে মানুষ পুরোপুরি সচেতন থাকলেও গোটা শরীর কিন্তু প্যারালাইজড অবস্থায় পড়ে থাকে। প্রথম দিকে টনি তাকে দেখতে যেত, কিন্তু একটা সময় পর সে যাওয়া বন্ধ করে দেয়। তবে আলোচ্য বিষয় এইটা নয়, কারণ দীর্ঘ 5 বছর পর তার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যা হয়তো কাউকে বললে তাকে পাগল ভাববে। সেই রাতটা ছিল টনির নাইট ওয়াচম্যান হিসেবে লাস্ট ডিউটি। যে গোডাউনে এসে কাজ করতো সেটা আজ থেকে প্রায় 100 বছর আগে ছিল মহিলাদের মেন্টাল হসপিটাল। বহু বছর পরিত্যক্ত হয়ে পড়ে থাকার কারণে জায়গাটা ঘিরে অল্প বিস্তর ভৌতিক কানাঘুষো শোনা যেত। টনির পরিবর্তে ম্যারিক নামের যে লোকটা নতুন জয়েন করার কথা, আজ সেও নাইট শিফটে এসছে। টনি তাকে বিভিন্ন কাজ বুঝিয়ে দিয়ে হাতে গরম চা আর সাথে FM-এ হরর নাইট শো শুনতে বসলো। সময়টা বেশ ভালোই উপভোগ্য হয়ে ওঠে।
কিন্তু আচমকা ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায়। টনি বিরক্ত প্রকাশ করে সার্ভার রুমে গিয়ে দেখে মেশিন থেকে তারগুলো খোলা অবস্থায় পড়ে আছে। বেশি কিছু না ভেবে তার লাগিয়ে ফিরে আসতে যেতেই দেখে চায়ের কাপটা টেবিল থেকে কেউ দরজার সামনে নামিয়ে রেখেছে। মনের ভুল ভেবে কাপটা নিয়ে চেয়ারে বসতেই আবারও লাইট অফ। টনি এইবার রেগে সার্ভার রুমে আসলে দেখে তারগুলো আবার কেউ খুলে দিয়েছে, এমনকি মেশিনের উপর ধারালো কিছু দিয়ে ঘষার দাগ। দেখে একটু অবাক হলেও এইবার টর্চ হাতে ভিতরটা ভালো করে চেক করতে যায়, তবে সেইখানে একটা পায়রা ছাড়া কেউ নেই। টনি ম্যারিকে জিজ্ঞেস করে সে বিল্ডিংয়ে এসছে কিনা, কিন্তু না, সে তো পাশের বিল্ডিংয়ে। তো টনি বলে সে যতক্ষণ না পুরো বিল্ডিং চেক করে ফিরে এসে নক করছে ততক্ষণ পর্যন্ত যেন সে লাইনে থাকে। টনি ওয়াকির সামনে জোরে গান চালিয়ে বিল্ডিং চেক করে আন্ডারগ্রাউন্ড প্যাসেজে আসলে একটা মরা কাক পড়ে থাকতে দেখে। তবে ঠিক অ্যাসাইলাম রুমের সামনে আসতেই সব লাইট নিভে আসে এবং টর্চের আলো এসে ক্ষণিকের জন্য হলুদ ড্রেস পরা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে ফিরে এসে ম্যারেককে কন্ট্যাক্ট করলে শুনতে পেল একটা বাচ্চা মেয়ে তাকে বাবা বলে ডাকছে। আচমকা দরজার বাইরে থেকে জোরে ধাক্কা মারার সাথে শোনা গেল কেউ যেন ঘুমাচ্ছে। আওয়াজটা বেশ স্পষ্ট, কিন্তু দরজাগুলো সেখানে কাউকেই দেখতে পায় না। তখনই কানে এলো নিচের অন্ধকার থেকে ছুটে যাওয়ার শব্দ। টনি নিচে আসলে একটা রুমের দরজা নিজে থেকেই খুলে যায়। মনে হলো ভিতর থেকে বাচ্চাটা বাবা বলে ডাকছে। টনি লাইট অন করে ভিতরে ঢুকলে ধুলোমাখা ম্যানিকুইন ছাড়া কিছুই দেখতে পায় না। হঠাৎই কাপড়ে ঢাকা একটা ম্যানিকুইন নড়ে উঠল। তার মনে হয় এটার পিছনে কেউ যেন লুকিয়ে আছে, তাই হাতুড়ি নিয়ে তাকে মারতে গিয়ে কাপড় সরাতেই ভয় স্থির হয়ে যায়, কারণ সেখানে পড়ে আছে জাস্ট একটা ম্যানিকুইন। তাহলে সেটা নড়ল কি করে? তখনই দরজা বন্ধ হয়ে লাইট অফ হয়ে গেলে টনি ভয় চিৎকার করতে থাকে, আর পরক্ষণেই টর্চের নিভু আলোয় দেখতে পায় হলুদ জামা পরা বাচ্চা মেয়েটাকে। ভয়ঙ্কর সেই রূপ, শীর্ণকায় চেহারা, আর হাতে রয়েছে একটা মরা কাক। সে ধীরে ধীরে এসে টনিকে জড়িয়ে ধরে আঙুলটা ওর মুখে ঢুকিয়ে দিতেই অজ্ঞান হয়ে যায়। পুরো ঘটনা বিস্তারিতভাবে শোনার পর ফিলিপ লোকাল চার্চের ফাদারের সাথে দেখা করে, যার কাছে টনি গেছিল। ফাদারের মতে টনির যে হন্টেড এক্সপিরিয়েন্স হয়েছে সেইটা তার ঈশ্বরের প্রতি বিশ্বাস ফিরিয়ে এনে চার্চে আসতে সাহায্য করেছে। শুধু তাই নয়, এই ঘটনার পরের দিনে টনি হসপিটালে ম্যারির সাথে দেখা করতে যায় এবং দীর্ঘ 5 বছর পর বাবার গলা শোনা মাত্রই তার হার্টবিট অস্বাভাবিক রকম রেসপন্স করেছিল। অর্থাৎ রাতের সেই ঘটনা টনিকে তার মেয়ের প্রতি দায়িত্ব পালনে বাধ্য করেছিল, বা বলা যেতে পারে দায়িত্ব জ্ঞান বুঝিয়ে দিয়েছিল। ফিলিপ এই উত্তর শুনে খুশি হয় না, কারণ টনির সাথে যা ঘটেছে সবটাই তার মেয়ের প্রতি ট্র্যাজিক ইমোশনের জন্য। এর সাথে কোনো ভৌতিক অভিজ্ঞতা সম্পর্ক নেই। কিন্তু ফাদারের কথা শুনে তার একটা অদ্ভুত অনুভূতি হয় এবং সেই দিনই ফিলিপ তার বাবার সাথে দীর্ঘ সময় পর দেখা করতে যায়, যে নিজেও প্যারালাইজড ছিল। এবার আসা যাক দ্বিতীয় ঘটনায়। ফিলিপ আগের দিন ফোন করে ভিজিটের ডেট নিয়ে সদর দরজায় নক করলে দেখা যায় একটা অল্প বয়সী ছেলে, সাইমন রিফকিন্ড। সাইমন একাধিক আইডি ক্রস চেক করে তাকে ভিতরে ঢুকতে দিল। প্রথম সাক্ষাতে ফিলিপ বুঝলো এর সাথে কিছু হোক বা না হোক, এই অন্তত স্বাভাবিক নয়। উপরে যাওয়ার সময় ফিলিপ খেয়াল করে একটা ঘরে সাইমনের বাবা মা দেওয়ালের দিকে ফিরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে। তখনই সাইমনের ডাকে তড়িঘড়ি করে উপরে যেতে গেলে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়ার সাথে নজর যায় দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে। ড্রেনেজ লাইনের সামনে দাঁড়িয়ে দুটো ছেলে। ফিলিপ কিছু একটা ভেবে ফ্রেমের এক সাইডে ধুলো মুছতেই দেখে হুডি পরা সেই অবয়ব যাকে সেদিন চার্লসের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ফিলিপ অন্যমনস্ক হয়ে উপরে আসার সময় পাশের ঘরে একটা বাচ্চাকে হেঁটে বেড়াতে দেখলে হঠাৎ পিছনে সাইমনের ডাকে চমকে উঠল। ঘরে ঢুকে ফিলিপ রীতিমতো অবাক। সারা দেওয়াল জুড়ে লাগানো বিভিন্ন ডার্ক ক্রিচার, স্যাটানিক সাইন ও ডেভিলের ছবি। জিজ্ঞেস করায় বলল এগুলো তার সবই রিসার্চের পার্ট। অল্প বিস্তর কথা বলে ফিলিপ যেটুকু বুঝলো ছেলেটা রীতিমতো মানসিকভাবে বিপর্যস্ত, আর না হলে পাগল, যেটা মেনলি হয়েছে বাবা মায়ের চাপে। ফিলিপ পাশের বেডরুমে কেউ আছে কিনা জিজ্ঞেস করলে সাইমন রীতিমতো অস্বীকার করে বলে ওটাই আগে তার ভাই থাকতো, এখন সে বিয়ে করে অন্য ফ্ল্যাটে শিফট হয়ে গেছে। এই প্রশ্নে সাইমনের চোখ মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল। ফিলিপ কিছু জিজ্ঞেস করার আগে সে বিরক্ত হয়ে বেডরুমের দরজা খুলে অন্ধকারের দিকে আঙুল তুলে বলল, দেখো এখানে কেউ নেই। কিন্তু দরজা বন্ধ করতেই উপর থেকে নকিং সাউন্ড আসতেই সাইমনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর সাইমন শান্ত গলায় জিজ্ঞেস করে, আমার সাহায্য করতে পারবে? তুমি জানতে চাও সেই রাতে ঠিক কি হয়েছিল? এক রাতে সাইমন বাবার গাড়ি নিয়ে লেট করে পার্টি থেকে বাড়ি ফিরছিল। সে আজ পরীক্ষায় ফেল করেছে, কিন্তু ভয় সেটা বাড়িতে জানাতে পারেনি। ড্রাইভিং লাইসেন্স না থাকায় ফেরার পথে সে মেন রোড ছেড়ে জঙ্গলের শর্টকাট নেয়। এরই মাঝে বারবার আসছিল বাবার কল। প্রথমে কয়েকবার ধরার সাহস না হলেও অবশেষে রিসিভ করতেই দুজনের বকা শুনে বুঝলো আজ বাড়ি গেলে রক্ষে নেই। এই পরিস্থিতির মাঝেই আচমকা বেখেয়ালে একজনকে ধাক্কা মেরে বসে সাইমন। প্রচন্ড ভয় ও দুশ্চিন্তায় গাড়ি থেকে নেমে চেক করতে গেলে আটকে উঠল, কারণ গাড়ির সামনে পড়ে আছে একটা ভয়ঙ্কর বডি,
যার মাথা গোটের মতো কিন্তু বডি মানুষের। সাইমন এইটা দেখে রুদ্ধশ্বাসে গাড়ি ছোটালেও কিছুটা দূর আসতেই গাড়ি স্টার্ট অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। নিশ্চিদ্র অন্ধকারে জঙ্গলের মাঝে এসে একা। তখনই দেখা যায় তার গাড়ির দিকে কাউকে দ্রুত এগিয়ে আসতে। সাইমন গাড়িতে ফোনের সিগন্যাল না পেলে কোনো রকমে ভয়ে বাইরে এসে নেটওয়ার্ক চেক করতে থাকলে কিছুক্ষণের মধ্যে সিগন্যাল পেতেই কার হেল্পলাইনে কল করে সাহায্য চাইলে জানতে পারে যে তাদের আসতে প্রায় 45 মিনিট লাগবে। তখনই জঙ্গল থেকে ভেসে আসে হাড় কাঁপানো এক অপার্থিব আওয়াজ। সাইমন প্রচণ্ড ভয়ে গাড়িতে বসে দরজা লক করে নেয়। ভয়ে দুশ্চিন্তা সব মিলিয়ে সাইমন অস্থির হয়ে উঠছিল। আচমকা গোটা গাড়ি কোনো ভারী কিছু ধাক্কায় কেঁপে উঠলে দেখে এক ভয়ানক দৃশ্য। সে ক্রিসের গাড়ির ছাদে উঠে বিকট আওয়াজ করে তাকে বিভ্রান্ত করে আচমকা পিছনের সিট থেকে সাইমনকে বিকৃত গলায় বলে ওঠে, সাইমন ভয়ে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে প্রাণপণে ছুটতে থাকলে লক্ষ্য করে গাড়ির দরজাটা নিজে থেকে খুলে যেতে। তখনই পিছন থেকে গাছের মতো দেখতে এক বিকট প্রাণী সাইমনকে ঝাপটে ধরে। এই ঘটনার পর থেকে সাইমন একদম আইসোলেট হয়ে যায় এবং সে নিজেকে ঘরবন্দি রাখতে শুরু করে। সাইমনের গল্প শুনে ফিলিপ চলে যায় ঘটনাস্থলে। জঙ্গলের মাঝে জায়গাটা রাতে শিহরণ জাগানোর জন্য যথেষ্ট, কিন্তু তা বলে সাইমনের সাথে যা হয়েছে সেটা যে সত্যি সেই বিষয়ে সংশয় আছে। সাইমন যে গাছটার কথা বলেছিল সেইখানে গেলে একটা প্রমাণ সাইজের গুঁড়ি দেখতে পায়। রাতে যে কেউ দেখলে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। ফিলিপ রেকর্ডারে নিজের বয়ান দিল, চার্লস, তোমার বলা দুটো কেস ক্লোজলি স্টাডি করলাম, কিন্তু সেগুলো কোনো দিক দিয়ে ভৌতিক নয়, বরং পুরোটাই সাইকোলজিক্যাল। টনি মাদকাসক্ত মানুষ যে মনের মধ্যে চেপে রাখা অপরাধ বোধের সাথে ক্রমাগত যুদ্ধ করে চলেছে, আর সাইমন সে একজন দুর্বল মানসিক চরিত্র যে ফ্যামিলি প্রেশারে রয়েছে। তখনই আচমকা ফিলিপ জঙ্গলের ভিতর থেকে অপার্থিব আওয়াজ শুনতে পেয়ে দ্রুত গাড়ির দিকে ফিরতে গেলে বড় অদ্ভুতভাবে গাড়ির ভিতরে সে নিজেকেই বসে থাকতে দেখে, যা পলক ফেলার সাথেই উধাও হয়ে যায়। এই ঘটনার পর ফিলিপ দেখা করে তৃতীয় কেসের ভিকটিম মাইকের সাথে। সে একজন বিত্তশালী ব্যবসাদার। মাইক ও তার স্ত্রী মারিয়া দুজনেই কম্পিটিটিভ নেচারের হওয়ায় তাদের ইচ্ছে ছিল বিয়ের পর তাদের পার্সোনাল ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করার পরেই বাচ্চা নেবে। অবশ্যই স্বপ্ন তাদের পূরণ হয়, কিন্তু যখন বাচ্চা নেওয়ার সময় আসে তখন দুজনের বয়স অনেকটা বেশি হয়ে যাওয়ায় মারিয়ার পক্ষে ন্যাচারালি কনসিভ করা সম্ভব হয় না। ফলে তারা IVF এর চেষ্টা করে। কথার মাঝে মাইক কিছুটা অন্যমনস্ক হয়ে একটা শেড থেকে শটগান বের করে বলে, জানো ফিলিপ, সবই ঠিক চলছিল, কিন্তু একটা অশুভ দিন তার সব কিছু চেঞ্জ করে দিয়েছে। সেদিন মাইক ঘরে একা। তারা আগে থেকেই ক্রেডেল ও যাবতীয় জিনিস ঘরে সাজিয়ে রেখেছিল বাচ্চার জন্য। ক্রেডেলে হলুদ ড্রেস পরানো একটা পুতুল রাখা ছিল। মাইক ওটাকে তুলতে যেতেই আচমকা পিছনের টেবিল থেকে কাপড়গুলো এক ঝটকায় পড়ে যায়। এই ঘটনায় মাইক খুব অবাক হয়ে যায়, কারণ সেইখানে সবকটা দরজাই বন্ধ এবং দমকা হাওয়া ঢোকার বিন্দু মাত্র জায়গা নেই। তবুও মনের ভুল ভেবে কাপড়গুলো গোছাতে গেলে টেবিলে রাখা মেডিসিনের বোতল নিজে থেকে স্ট্যাক হয়ে গেলে রীতিমতো ভয় পেয়ে যায়। সে অনুমান করে যে তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো পল্টারগাইস্ট অ্যাক্টিভিটি হচ্ছে। এর মাঝে মারিয়াকে একদিন চেকআপের জন্য নিয়ে গেলে তারা যখন স্ক্যান রিপোর্ট দেখতে চায় তখন ডাক্তার নিজে থেকেই দেখাতে চায় না, কারণ তাদের মতে স্ক্যান রিপোর্ট প্রচণ্ড ব্লার ছিল। গল্পের মাঝে মাইক একটা ফোন কলে ব্যস্ত হয়ে পড়লে ফিলিপ দূরে সেই হুডি পড়া লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে, যে পরক্ষণেই তার একদম সামনে চলে আসে। তবে মাইক কিছু দেখতে না পেলে ফিলিপকে নিয়ে একটা টিলার উপর বসে বাকি গল্পটা কন্টিনিউ করে, কিন্তু সেদিকে যাওয়ার সময় সেই হুডি পড়া লোকটাও তাদের পিছু নেয়। এক রাতে মাইক উপরের ঘরে হঠাৎ ভারী জিনিস টেনে নিয়ে যাবার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে বসলো। আওয়াজটা একটা নির্দিষ্ট সময় অন্তর হয়ে চলেছে। মাইক উপরে আসলে দেখে ক্রেডেলের মধ্যে একটা সাদা কাপড় এমনভাবে নড়ছে যেন কেউ ওর মধ্যে বসে, হয়তো কোনো বাচ্চা। কিন্তু সামনে যেতে সব নর্মাল হয়ে যায়। তখনই হঠাৎ অস্বাভাবিক রকম রুমের তাপমাত্রা কমে যাওয়ার সাথে হঠাৎ দেখতে পেল সামনে দাঁড়িয়ে মারিয়া। তার ড্রেস রক্তে ভেজা এবং সে একটাই কথা রিপিট করছে, উই আর ডেড। আর পরক্ষণেই কোনো মতে রুম থেকে বেরিয়ে আসলে হসপিটাল থেকে ফোন আসে, মারিয়া বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে। তাদের সন্তান এতটাই বিকৃত হয়েছিল যে মারিয়া হয়তো তাকে দেখা মাত্রই শেষ করে ফেলত। এতটা জানিয়ে মাইক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফিলিপকে বলল, সময় মানুষকে সবকিছুর সাথে লড়তে শেখায়, আর যারা হেরে যায় তাদের অবস্থা ঠিক এই রকম হয়। কথাটা শেষ করতেই আচমকা মাইক শটগান দিয়ে নিজেকে শেষ করে দেয়। আর ঠিক এর পরের দৃশ্যে আমরা দেখি ফিলিপ গাড়ি নিয়ে রুদ্ধশ্বাসে ছুটিয়ে চলেছে ডক্টর চার্লসের সাথে দেখা করতে। ক্যারাভ্যানে চার্লস ব্যঙ্গাত্মকভাবে ওর দিকে চেয়ে বসে আছে। ফিলিপের যেন মাথা ফেটে যাচ্ছে। সে রীতিমতো চার্লসকে দোষ দিচ্ছে, কারণ সে নিজে একজন হোপলেস পার্সন। সে কুসংস্কার ও ভ্রান্ত ধারণার মাধ্যমে ফিলিপ ও তার আদর্শকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, কারণ এই কেসগুলো এতটাই বোগাস যে সামান্য 5 বছরের বাচ্চাও বলে দেবে এরা প্রত্যেকে মানসিক বিকারগ্রস্ত। এটা শুনে চার্লস হেসে বলে, ফিলিপ, তুমি যতই নিজের অপরাধবোধ থেকে পালিয়ে যাও না কেন, সত্যিটা তোমাকে স্বীকার করতেই হবে।
এটা বলা মাত্রই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। চার্লস নিজের মুখে এক ধরনের মাস্ক পরেছিল, যেটা খুলতেই দেখা যায় এটা চার্লস নয় বরং মাইক। ফিলিপ তখনই ভূত দেখার মতো চমকে উঠে বাকরুদ্ধ হয়ে যায়। মাইক হেসে বলল, আমরা যা বিশ্বাস করতে চাই মস্তিষ্ক ধীরে ধীরে সেইটাকে সত্যি বলে মানতে শুরু করে। এর সাথেই সে ভ্যানের সাইডের কাগজ ছিঁড়ে ফেলতেই দেখা যায় একটা দরজা। ওরা দুজন সেখান দিয়ে বাইরে এসে ট্রেন লাইনের রাস্তা ধরল। যাত্রাপথে চার্লস হঠাৎ করে ওকে ইহুদি হওয়ার জন্য টন্ট করতে শুরু করে, যেমনটা ফিলিপের বন্ধুরা ছোটবেলায় ওকে করত। ফিলিপ বুঝেই পারছে না তার সাথে কি হচ্ছে। মাইক তাকে জঙ্গলের সেই জায়গাটায় নিয়ে যায় যেখানে সাইমনের সাথে অলৌকিক ঘটনা ঘটেছিল, এবং এইখান থেকেই তারা উপস্থিত হয় একটা ড্রেনেজ সিস্টেমের সামনে, যেমনটা ফিলিপ সাইমনের বাড়ির দেওয়ালে টাঙানো ছবিতে দেখেছিল। তখনই মাইক হঠাৎ উধাও হয়ে যায়। এখানে আমরা ফিলিপ ও সেই ছেলেগুলোকে ছোটবেলার রূপে দেখতে পাই যারা ওকে বুলি করছিল। তখনই সেই হুডি পড়া লোকটা সেখানে চলে আসে এবং আমরা জানতে পারি এই ছেলেটা ফিলিপের ছোটবেলার বন্ধু কোজ্যাক। সে মেন্টালি ডিসেবলড পার্সন হওয়ায় ওরা দুজন তাকেও বুলি করতে শুরু করে, এবং কোজ্যাক ফিলিপকে বুলি থেকে বাঁচানোর জন্য তাদের কথা মতো সেই টানেলে প্রবেশ করতে যায়, এবং এক পর্যায়ে এদের বুলির কারণে তার অ্যাস্থমার অ্যাটাক হলে কোজ্যাক টানেলের মধ্যেই মারা যায়। ঘটনাস্থল থেকে দুজন পালিয়ে গেলে ফিলিপও তাকে বাঁচানোর চেষ্টা না করে চলে যায়, এমনকি সে কোজ্যাকের দোষীদের ধরিয়েও দেয়নি। ফিলিপ ভয় জঙ্গল থেকে বেরিয়ে আসলে আবার মাইকের সাথে দেখা হয় এবং তারা সেখানে একটা বাচ্চাকে ক্রেডেলে কাঁদতে দেখে। মাইক ফিলিপকে বলে সে সারা জীবন মানুষদের সাহায্য করেছে শুধুমাত্র নিজের গিল্ট থেকে বাঁচার জন্য, কারণ তার মধ্যে সত্যটাকে ফেস করার ক্ষমতা নেই। মাইক তার দিকে তাকিয়ে শেষবারের মতো ব্যঙ্গাত্মক দৃষ্টিতে হেসে বাচ্চাটাকে নিয়ে চলে গেলে আচমকা পিছন থেকে মৃত কোজ্যাক ফিলিপের উপরে অ্যাটাক করে, এবং এক পর্যায়ে সে ফিলিপের ড্রেস ছিঁড়ে ফেলতেই দেখা যায় সে হসপিটাল গাউন পরে আছে। এতক্ষণে ফিলিপ মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে কোজ্যাককে রিকোয়েস্ট করে থামার জন্য, কিন্তু কোজ্যাক তাকে ক্রমাগত হন্ট করে তাকে হসপিটাল বেডে টেনে নিয়ে আসে। এরপর কোজ্যাক ওর উপর শুয়ে ধীরে ধীরে মুখে পচা আঙুলটা ঢুকিয়ে চিৎকার করে উঠলে দেখা যায় ফিলিপ বেডে লকড ইন সিনড্রোমে আক্রান্ত হয়ে শুয়ে। তবে সেইখানে সবকিছু একদম নর্মাল। আর এই ঘটনার সাথে রিভিল হয় গল্পের আসল টুইস্ট। আমরা দেখি সাইমনকে সেখানে প্রবেশ করতে এবং সে তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলছে। এরপরই ফিলিপকে চেক আপ করতে আসে ডক্টর মাইক, এবং এইখানে আমরা জানতে পারি প্রফেসর ফিলিপ এপ্রিলের 13 তারিখে গাড়ির মধ্যে নিজেকে শেষ করার চেষ্টা করে, কিন্তু এই যাত্রায় সে বেঁচে গেলেও লকড ইন সিনড্রোমে আক্রান্ত হয়। মাইক যাওয়ার সময় ব্যঙ্গ করে বলে, এর থেকে শটগান ইউজ করলেই তো পারতো, অন্তত এমন অবস্থা হতো না। তো আশা করি ফিলিপের স্বপ্ন যেন আজকে মধুর হয়। তবে টুইস্ট এইখানে শেষ নয়, কারণ ওরা দুজন বেরিয়ে গেলে সেইখানে সোয়াইপার নিয়ে প্রবেশ করে টনি, এবং আমরা খেয়াল করি তার পাশের টেবিলে রাখা হলুদ ড্রেস পরানো একটা পুতুল। টনি রুম ক্লিন করে ফিলিপের মুখের সামনে একটা আয়না রেখে রেডিও অন করে চলে গেলে শুনতে পাওয়া যায় রেডিওতে চলছে একটা হরর শো। ফিলিপ শান্তভাবে শুয়ে, তার দেহটা নির্জীব হলেও শরীরের ভিতরে সব চলমান, সাথে কল্পনাপ্রসূত মন। ধীরে ধীরে দৃশ্য আয়নায় ফোকাস করলে জানলায় এসে একটা কাক ধাক্কা মারতেই মুভি এইখানে শেষ হয়। তো এখন প্রশ্ন, মুভিতে কি হলো? খুব সহজ করে বললে, আমরা এতক্ষণ যে 3টে ঘটনা দেখলাম সেগুলো সব ফিলিপের কাল্পনিক গল্প বা স্বপ্ন, কিন্তু ঘটনাগুলো বাস্তব জীবনে ফিলিপের জীবনের সাথে কানেক্টেড। সাইমনের গল্প ফিলিপের ছোটবেলার ট্রমাকে প্রকাশ করে, কারণ পরিবারে ওর ভাইয়ের মৃত্যুর পর বাবা মায়ের মেন্টাল প্রেশার ও কঠিন নিয়মের শিকার হয় ফিলিপ। এছাড়াও ইহুদি হওয়ার কারণে ছোট থেকে স্কুলে প্রচুর সে বুলি হয়েছে। এই দৃশ্য আমরা শুরুতে চার্লসের সাথে কথা বলে বেরিয়ে আসার পরেই দেখি, এবং দ্বিতীয়বার সাইমনের দেওয়ালে টাঙানো ছবিতে, আর লাস্টবার মাইকের সাথে ড্রেনেজের সামনে কথা বলার সময় দেখতে পাই। সাইমনের নিজেকে আইসোলেট করে বন্ধ ঘরে আটকে রাখার দৃশ্য ফিলিপের ছোটবেলার অবস্থাকে প্রকাশ করে। তবে ফিলিপের সবথেকে গভীর ট্রমার কারণ ছিল তার প্রিয় বন্ধু কোজ্যাকের মৃত্যু। তার জন্য সে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারেনি, কারণ তাকে বাঁচানোর চেষ্টা না করেই ফিলিপ পালিয়ে গেছিল। এখানে আরেকটা ছোট্ট ডিটেল আছে, ড্রেনেজ সিস্টেমের সামনে পড়ে থাকা ফাইন ফেয়ারের প্লাস্টিকটা কিন্তু আমাদের শুরুতেও দেখানো হয়েছে যখন ফিলিপ প্রথম চার্লসের সাথে দেখা করে বেরিয়ে আসে, আর এইটার মাধ্যমে ডাইরেক্টর আমাদের হিন্টস দিতে চেয়েছিল। জঙ্গলে সাইমনকে গাছের মতো ক্রিচারটা আঁকড়ে ধরার দৃশ্য ফিলিপের মনের ট্রমা ও অনুশোচনাবোধ বেড়ে চলাকে বোঝায়। মাইকের গল্প ফিলিপের বৈবাহিক জীবনকে দেখায়, যেখানে ফিলিপের স্ত্রী মৃত বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, আর টনির গল্প ফিলিপের সে মৃত বাচ্চা হারানোর শোক, ব্যর্থ জীবন ও নিজের প্যারালাইজড বাবাকে দীর্ঘদিন দেখতে না যাওয়ার গাফিলতি ও কর্তব্যহীনতাকে বোঝায়। আসলে কোজ্যাকের মৃত্যুর অনুশোচনা বোধ থেকে ফিলিপ কখনো বেরিয়ে আসতে পারেনি, তাই ফিলিপের মনে হতো কোজ্যাকের আত্মা তাকে হন্ট করছে। এই কারণে সে অন্ধবিশ্বাস, ভৌতিক ঘটনা ও সাইকিকদের এক্সপোজ করার কাজ বেছে নেয়, যেটা ছিল শুধুমাত্র নিজের মনকে ভুলিয়ে রাখার জন্য। কিন্তু দিনের শেষে সাইকিক মার্ককে এক্সপোজ করার পরেও যখন সে উল্টে প্রশ্নবিদ্ধ বা দোষী সাব্যস্ত হয়, তখন ফিলিপ নির্মম জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গাড়িতে লক করে নিজেকে শেষ করার চেষ্টা করে। কিন্তু এত কিছুর পরেও সে মরে না, বরং হসপিটালে অ্যাডমিট হয়ে লকড ইন সিনড্রোমের শিকার হয়।
পুরো মুভি জুড়ে আমাদের আয়নার দৃশ্য এই কারণেই দেখানো হয়েছে, যেটা ফিলিপের হসপিটালে থাকার হিন্টস। ফিলিপ অনুশোচনাবোধ থেকে বাঁচার জন্য মৃত্যু বেছে নিলেও ভাগ্য সহায় হয়নি। তাই লকড ইন সিনড্রোমে থাকা অবস্থায় নিজের মনকে ভুলিয়ে রাখতে মাথার পাশে রেডিওতে চলতে থাকা হরর শো এবং তার চারপাশে উপস্থিত হলুদ ড্রেস পরা পুতুল, সুইপার টনি, সাইমন এবং ডক্টর মাইককে নিয়ে ফিলিপ নিজের মনে গল্প বা স্বপ্ন বুনতে শুরু করে। আর সেই গল্পটাই আমরা এতক্ষণ দেখলাম। তবুও এখন প্রশ্ন আসতে পারে যে এই চার্লস লোকটা আসলে কে? এই উত্তর লুকিয়ে মুভির শেষ দৃশ্যে মাইকের কথায়, কারণ তার কথার মাধ্যমেই আমরা জানতে পারি চার্লস হলো মাইকের প্রফেসর, যাকে ফিলিপ কোনোদিনও দেখেনি বলেই আমরা ফিলিপের গল্পে মাইককে চার্লসের মুখোশ পরে থাকতে দেখি।